হ্যাঁ, আমরা আজকে আসলাম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা। এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার একটা ঐতিহ্যবাহী স্থান। এই স্থানটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। এখানে আহ, আমার সাথে আছে রুমনের বাড়ি এই গাইবান্ধা সম্পর্কে পুরো তথ্যগুলো তার অবশ্যই জানা। আমার মনে হয় সে পূর্বে অনেকবার আসছিল এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধায়। আমরা রুমনের কাছে এই প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার এই স্থান সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবো। আর ওর কাছে আমরা হাঁটবো, প্লাস ওর কাছে তথ্যগুলো নেব, দেখি কতটা বলতে পারে। আমরা দেখবো প্লাস শুনবো। অনেকবার আসা হয়েছিল, তারপরও অনেকটা না জানায় অনেক কিছু আছে ব্যাপার স্যাপার। তারপরও যেগুলো জায়গা দেখেছি এবং শুনেছি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং দেখাবো। আসলে আমরা হাঁটবো এবং তোমার কাছে শুনবো। হ্যাঁ, অবশ্যই। আমরা তাহলে ওই প্লেসে একটু ঘুরে আসি। আমরা একটু ভেতরটা ঘুরবো আর তোমার কাছে শুনবো। আমরা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে যাচ্ছি। প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন আমরা পার হলাম। এখানে আর কিছু বিষয় দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিছু প্লেটে লেখা আছে, তোমরা যদি একটি ফলবান বৃক্ষরোপণ করে উহার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করো, তাহলে তোমাদের দ্বারা ভেস্তে একটি ফল বাগান বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণের সমতুল্য হবে। এটি আসলে আল হাদিস থেকে নেয়া অনেক সুন্দর একটি প্রবাদ। এই বাক্যগুলো খুব সুন্দর বাক্য, এগুলো মাঝে মাঝে লেখা আছে। আমরা এই বাক্যগুলো দেখবো। তারপর পিছনে দেখো, তোমার এই ঘাসগুলো কি চেনো? আসলে এগুলো ঘাস চিনি না, অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর, অনেক সুন্দর। এগুলো মূলত মনে হয় বাইরের কোনো দেশের ঘাস এগুলো আর কি। অনেকটা সুন্দর লাগতেছে, বেগুনি কালার তো। আসলে জায়গাটা অনেকটা সুন্দর লাগতেছে। এই জায়গাটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আসলে তারা জানে এগুলার আসলে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয়, এগুলো তারা সেইভাবে করে। এই জন্য এগুলো কিন্তু একদম সুন্দর লাগতেছে। এই ভেতরে দেখো, হ্যাঁ, ভেতরের গাছগুলো অনেক সুন্দর, আর একদম সবগুলো পরিপাটি ভাবে আছে, একদম সুন্দর হবে পরিপাটি ভাবে এগুলো লাগানো। ফুলগুলো কত সুন্দর, গাছগুলো কত সুন্দর। আমার মনে হয় এখানে যারা প্রশিক্ষণ দেয় তাদেরকে শেখানো হয় যে কিভাবে এগুলো বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়, এই জন্য এগুলো অনেক সুন্দর। এই যে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো। সবচেয়ে বড় সর্বাধিক গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি, যা জ্যাক রুসো, মানে জ্যাক রুসো এটা লিখেছে। আসলে সবচেয়ে বড় শিল্প কৃষি। এই বিশ্বে যা কিছু উৎপাদন হচ্ছে সব কৃষির মাধ্যমে, তার মূলে হচ্ছে কি কৃষি। কৃষির চাইতে বড় শিল্প আর এই পৃথিবীর মধ্যে মনে হয় নেই। আসলে রুসো যে কথাটা বলেছে, আসলে ওরা তো জ্ঞানী লোক, ওরা অনেক ভাবে চিন্তে কথাটা বলেছে যে সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষি। এই দিকে ক্যান্টিনও আছে এখানে। আচ্ছা, এগুলো কি মানে ঝাউ গাছ না? এগুলো হলো ঝাউ গাছ, পাতাবাহার ঝাউ গাছ। অনেক লম্বা হয়, অনেক লম্বা হয়, কিন্তু এগুলো কেটে কেটে ছোট করেছে। এর আগে আসছিলাম যখন, এগুলো গাছ অনেক বড় দেখছি। একটা বিষয় আছে এখানে, গাছগুলো এখানে দেখা যাচ্ছে, গাছগুলো মনে হয় মাথাগুলো কেটে দেয়া, গাছগুলো দেখেন কেটে দেয়া আছে, নিচের অংশটা অনেক মোটা, কিন্তু এর আগে আসছিলাম তো দুই সাইডটা অনেকটা উঁচু উঁচু গাছগুলো ছিল, অনেক সুন্দর। আমার মনে হয় গাছগুলো কাটার পেছনে একটা কারণ আছে। এটা সম্ভবত কলম করছে না, অন্য একটা কারণ। মানে এইগুলো তো ঝাউ গাছ, এগুলো তো অনেক পাতা হয়, এইগুলো যখন অনেক উঁচা হবে, আশেপাশের জমিনে কোনো ফসল হবে না। আমার মনে হয় এই জন্য এই যে ফসলি জমি আছে সাইডে, এই জন্য এগুলা গাছ ঠিক রাখছে, গাছের সিনারি ঠিক রাখছে, কিন্তু ফসলও যাতে হয়, ফসলও হবে, গাছও হবে। এর আগে আমি যখন এই যে এগুলো গাছ, এগুলো আপনার জমি যখন রোপণ করে দেখলাম, তো অনেক শিক্ষার্থী তারা এখানে চারাগুলো রোপণ করছে। আসলে আরো অনেকটা সুন্দর হয়েছে আর কি ফলন। এই যে জমিটা লক্ষ্য করো, এখানে দেখো
কীটনাশক ছাড়াই পোকা মারার পদ্ধতি। এগুলো আসলে এখানে আমাদের পাখি বসানোর জায়গা করে দেওয়া হয়েছে, পাখি বসে এগুলো পোকা খাচ্ছে, কীটনাশক ছাড়াই পোকা দমন হবে। এখানে তো নিষ্কাশন ব্যবস্থাও রয়েছে। এই যে এটা দেখাও, সুষম সারের ব্যবহারে ফলন বাড়ে দ্বিগুণ হারে। আসলে পূর্বারটা অনেক সুন্দর। সুষম সারের মাধ্যমে কিন্তু ফলন দ্বিগুণ হারে বাড়ে। আমরা কৃষিতে যারা কাজ করে থাকি, তো আমরা কিন্তু জানি যে সুষম সারটা কি। তো এরপরে আমরা সুষম সার সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। এবং পাশে দেখতেছেন অনেক ফলন, এখানে আসলে বিভিন্ন জাতের বীজ রোপণ করা হয়েছে এবং বিভিন্ন জাতের এখানে ফলন রয়েছে। একটু সামনে গিয়ে একটু দেখাও দেখি কেমন। এখানে যেহেতু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখানে একটা জমির মাঝে দেখো কত প্রজাতির ধান, কত প্রজাতির ধান রোপণ করা হয়েছে। প্রতিটা ধানের নাম আলাদা আলাদা কাগজে লিখে দেওয়া আছে, আসলে কোনটা কোন জাতের ধান। এখানে একটা জায়গায় অনেক জাত, অসংখ্য। এটা পুরাটাই দেখাও, ওই কর্নারটা একটু দেখাও। যে এখানে কিছু রোপণ করা আছে, চারা রোপণ আছে। তুমি এই পাশে দেখে এই পাশে নিয়ে আসো ঘোরায়। এখানে তো কোনো লেখা নেই। এই বস্তাগুলো সম্ভবত বীজ দেওয়া আছে, এগুলোর মধ্যে চারা হবে। আদা। আদা, এগুলো হচ্ছে বস্তার ভেতরে আদা চাষ পদ্ধতি। এগুলো আদা অনেক ভালো হয়, যে 2 পিস করে। আমাদের 2 piece। বাংলাদেশে এখন অনেকেই এরকম ঘরের ছাদে এবং আঙ্গিনায় এরকম বস্তা রোপণ করে অনেকেই এই জাতের মানে আপনার আদা রোপণ করে থাকে। আর এই আদাগুলো কিন্তু ব্যাপক পরিমাণে এখানে বিস্তার লাভ করে। তো আমরা আপনাদেরকে আদা কিভাবে রোপণ করা হয় এরকম কিছু আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রায় বস্তা রয়েছে। দেখো দেখো বস্তাগুলো ভালো করে তো দেখো। মূলত 100 বস্তার উপরে থাকতে পারে সম্ভবত। 100 বস্তা আছে না? ব্যাংকের জব বাদ তো দিলেন। মূলত এখানে 100 বস্তা আছে এবং প্রতিটি বস্তায় 2 কেজি করে আদা রয়েছে। 2 কেজি আদা নিম্নলো কতগুলো হতে পারে? 2 কেজি হবে। আমার তো ও 2 পিস দেয়া আছে। মানে 2 পিস বীজ দেয়া আছে। দর্শক একটু মিস্টেক হয়েছে। তো একটি করে বস্তাতে 2 পিস করে আদা এখানে রোপণ করা হয়েছে এবং এই 2 পিস থেকে প্রায় 2 কেজি আদা মানে এখানে উৎপাদন করা সম্ভব। তো আপনারা তো বুঝতে পারছেন যে 100টি বস্তায় প্রায় 200 কেজি আদা এখানে হতে পারে। 200 কেজি আদায় কিন্তু আপনি অনেকটাই লাভবান হতে পারেন। বর্তমানে দেখবেন যে আদার যে বিজনেস করে, আদায় প্রচুর পরিমাণে একটি লাভজনক বিজনেস। তো সেক্ষেত্রে আপনারা যদি বাসায় 10টি বা 5টি আপনি এরকম করে বস্তায় রোপণ করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার যে বাড়ির যে চাহিদাটা রয়েছে, চাহিদাটা আপনারা মেটাতে পারবেন। তাই আমি আপনাদেরকে সকলকে বলবো যে সবাই 1 বস্তা বা 2 বস্তা করে হলেও আপনারা চারা রোপণ করুন। আর এই বস্তায় আপনার স্বল্প খরচে আপনারা রোপণ করতে পারছেন। তো দর্শক আমরা আপনাদেরকে আরো একটু সামনে গিয়ে আরো দেখাবো। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনেক আছে, গাইবান্ধা। এখানে আপনার কৃষি বিষয়ে অনেক কিছু শেখার আছে। এই বিশ্বের সবচাইতে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প, যে জ্যাক রুসো বলেছেন। আসলেই আমরা যদি ভেবেচিন্তে দেখি, কথাটা একদম বাস্তব। আমাদের বাড়ির আশেপাশে যে পতিত জায়গা আছে, পতিত জায়গায় আমরা বস্তা আদা চাষ পদ্ধতি এটা ফলো করে, এভাবে আদা চাষ করে আমরা নিজের চাহিদা মেটানোর পাশাপাশি পরিবারের বার্ষিক আয়ের উৎস হিসেবে এই চাষটা আমরা করতে পারি। আমরা আরো কিছু দেখব এবং ঘুরবো, আমাদের রোমন ভাইয়ের কাছে অনেক কিছু জানবো। রুবেল ভাই, ফরহাদ ভাই, আচ্ছা এগুলো তো অনেক জাত। ফরহাদ ভাই কি আসেন, নিয়মিত আসেন? তো আমরা এই যে এইটা একটু দেখি। হায়দার ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কোয়ার্টার রয়েছে। তো এই সরকারি কোয়ার্টার গুলোয় এখন মানে যারা এখানে চাকরি করে তারা এখানে থাকে। এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি, এখানে যে একটা প্লেটে লেখা আছে 16 চাষে মূলা,
তার অর্ধেক চাষে তুলা, তার অর্ধেক চাষে ধান, বিনা চাষে পান, খরচ বাঁচান। আসলে এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটা আসলে প্রাচীন কাল থেকে প্রচলিত, এখনো এটা আমরা লক্ষ্য করতে পারতেছি যে কৃষি ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটা একদম উপযুক্ত। আবার বলতেছি, 16 চাষে মূলা চাষ করতে হলে জমিটা একদম পরিপাটি করতে হবে, এই জন্য বলা আছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক হচ্ছে তাহলে 8 চাষ। তুলা চাষও করে। তুলা চাষ আমরা যে তুলা বিভিন্ন জায়গায়, আমাদের রংপুর, আমাদের বিভিন্ন জায়গায় যশোর তুলা চাষ হয়। তুলা চাষে মূলা চাষের অর্ধেক চাষ করলেই তুলা ভালো ফলন হয়, তার অর্ধেক ধান। তাহলে 4 চাষে ধান চাষ করা যায়। আমাদের যে পাওয়ার টিলার, গরুর হাল, এটা 4 চাষে করলে কিন্তু আমাদের ধান গাড়ানোর রোপণ মতো করার উপযোগী হয়ে যায়। উপযুক্ত। আর বিনা চাষে পান, মানে কোনো চাষ না করেই আমরা পান পানের রোপণ করতে পারি। গাছটা গাড়লেই মনে হয় পান হয়। মানে আমরা রোপণ করলেই, আমরা বীজ থেকে রোপণ করলেই আমরা পানের তাহলে বীজ এখানে পেয়ে যাই আর কি। মূলা, তুলা, ধান, পান, 4টা হচ্ছে। 4টার এখানে বিষয় স্পষ্ট ভাবে বলা আছে। আর আমরা দেখতে পাচ্ছি যেখানে লেচুর গাছ, লেচুরও দেখবেন, আমি লেচু- কিন্তু গাইবান্ধায় এবার দেখছি অনেক জায়গায় কিন্তু এই লেচু নেই, তারপরে যে এখানে কিছু লেচু কিন্তু দেখা যাচ্ছে, লেচুর পুরাতন গাছ। গাছে তো অনেক লেচু ধরছে। তাও অনেক ধরছে, অনেক আসলে কোন সময় কি দিতে হয় এটা সেইভাবে চাষ করা আছে, এই জন্য এখানে লেচু মোটামুটি ভাবে ভালো ধরছে। এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি নার্সারি, উদ্যান নার্সারি। এখানে ছাত্রছাত্রীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে বিভিন্ন প্রজাতির উদ্যান গাছ বৃক্ষ রয়েছে, ফুল, ফল এবং ভেষজ বৃক্ষ। এখানে দেখো ঔষধি গাছ আছে, বৃক্ষ আছে, ফলজ বৃক্ষ আছে। এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ নিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা আরো একটু সামনের দিকে যাব এবং বিষয়গুলো আরো আমরা দেখব। আসলে আমাদের গাইবান্ধার ভিতরে অনেকে বিশাল। বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু আসলে আমাদের যে এই একটা ইনস্টিটিউট আছে এখানে, তো এই কৃষি ইনস্টিটিউটে কেউ আসে না এই জায়গায় দেখার এটা জন্য। এত বড় একটা জায়গা, এত বিশাল একটা এরিয়া, আসলে এগুলো জায়গাগুলো বিশাল বড়। দেখাটা প্রয়োজন। হ্যাঁ, এগুলা কারণ আমাদের সকলের মানে একটা জায়গায় ঘুরতে আসলে অনেকটা ভালো লাগবে। এবং এই যে এটা এখানে মনে যে হয় মূল আমাদের- একাডেমিক ভবন, বিশাল প্রাচীর দেওয়া দেখতে পাচ্ছি। তো অনেক বিশাল বড়, বিশাল বিশাল area। বড় জায়গা। আমরা এই দিকে না গিয়ে আমরা ওই দিকে একটু ঘুরে যাই নাকি? হ্যাঁ, এই দিক তো আর মনে হয় নেই এরিয়া, এখান থেকে আচ্ছা, ওইদিকে আছে, কিন্তু আমরা ওইদিকে ব্যাক করি। এই ফুলের গাছের এটা নেবেন ওই ছাদের উপর। ওই ফুলটা একটু নাও। এই সিনারি গুলো নাও। হায়দার ভাই, আপনি এই সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আমি এটা আমরা শুনেছি, কোথায় আসলাম? অবশ্য সেই বিষয়টা স্বচ্ছকে দেখার জন্য আমি আসলাম। এখানে আগে হচ্ছে যেমন 16 ডিসেম্বর, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই সময় এখানে বিভিন্ন বাহিনী যেমন র্যাব, আর্মি, পুলিশ, এদেরকে আর কি ফায়ার ব্রিগেডের প্রশিক্ষণ দেওয়া হতো। এই যে এখান থেকে ফায়ার করতো, ফায়ার করে ওই ওয়ালের মধ্যে ফায়ার করা হতো। দেখো ওয়ালটা, অনেক জায়গায় ফুল। ওই যে ওয়ালটা দেখো কতগুলো ফুটো। এই ফুটোগুলো হচ্ছে এখান থেকে ফায়ার করতো আর ওখানে যা লাগতো। হ্যাঁ, মানে নিশানা করে দেওয়া ছিল। নিশানা করে দেওয়া থাকতো যে আসলে শুট, কার শুট কতটা ফলপ্রসূ। মানে এই ভবনটা আসলে এইভাবে এটার জন্যই তৈরি করা এটা শুট করার জন্যই ওই ওয়ালটা তৈরি করা ওই জায়গায়। এখানে যে বিভিন্ন বাহিনীর প্রধানরা বসে থাকতো এই ঘরে। দেখো এই ঘরটা দেখাই, ঘরটা তো অনেক পুরনো একটা ঘর। এই ঘরটায় বসে থাকতো।
আর এখান থেকে তারা কমান্ড করতো, এখান থেকে শুট করতো। এখন হচ্ছে না, তো এই জন্য দেখো ঘরটা একদম জরাজীর্ণ, একদম বন্ধ আছে। জরাজীর্ণ বন্ধ। এটা মনে হয় শুধু পুলিশদের জন্য না, অন্যান্য বাহিনীর জন্য চালু আছে, চালুই ছিল তো।